দেখুন, নজিরবিহীন বললে এক বর্ণ বাড়িয়ে বলা হয় না। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। এই যে 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর পর্ব চলছে, একটা জায়গা আপনি দেখান পশ্চিমবঙ্গ ছাড়া যেখানে সিইও এবং সিইও দপ্তরের সুরক্ষার জন্য Y+ ক্যাটেগরি ব্যবস্থা করতে হয়েছে। আমি বলছি রবীন্দ্রনাথ বাবু, এইটা তো স্পষ্ট করে দেয় যে এখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের নিরাপত্তা যদি সুনিশ্চিত করতে হয়, মানে কতটা চাপের মধ্যে, কতটা নিরাপত্তার অনিশ্চয়তাকে মাথায় রেখে কাজ করতে হয়। তাহলে এই সিইও বা ইলেকশন কমিশনের প্রতিনিধি হয়ে যে বিএলওরা প্রতিদিন এনুমারেশন পর্ব 1 মাসেরও বেশি সময় ধরে চালালেন বাড়িতে বাড়িতে গিয়ে, তাদের কতটা ইমেন্স প্রেশার এবং নিরাপত্তার কথাটা মাথায় রেখে কাজ করতে হয়েছে? দেখুন, প্রথম কথা বলি যে 2026-এর যে ইলেকশন হবে তার ভিত্তিতে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধে শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন ভার্সেস রাজ্যের সরকারি মানে রাজ্য সরকার। দেখুন, আমি এক এক করে বলি। প্রথম, কেন এইটার কথা আজকে কেন্দ্র বাহিনী এলো, তার কথা বলতে গেলে প্রথম আসতে হয় সেই জাদুকাঠির কথা, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন। কি এমন জাদুকাঠি আছে যাতে একদিনের মধ্যে কেন হবে? 29 দিন ধরে আপনি ভালো করে ভেবে দেখুন, বিএলওদের প্রতি রাত্রে আপলোড করার কথা। এখানে তো তন্ময়বাবু বিজ্ঞানের খুব প্রথিতযশা ছাত্র ছিলেন, তিনি তো নিশ্চয়ই জানেন এআই এখন কোন লেভেলে চলে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে এআই এর যদি আমরা 29 দিন ধরে বিএলওরা আপলোড করেছেন, নির্বাচন কমিশনের লোকজন কি বসেছিল? তারা তো বসে থাকবে না, তারা তো প্রতিদিন ওই তথ্যগুলো যাচাই করেছে। তো 29 দিন ধরে যাচাই করেছে। আর এআই তো 1 কোটি 1.5 কোটি বা 7 কোটি তথ্য যাচাই করতে এআই যারা যে কাজ করেন তাদের কাছে শুনেছি, স্ট্যাটিস্টিক্সের লোকদের কাছে শুনেছি যে হার্ডলি 7 থেকে 8 ঘন্টায় 1.5 কোটি মানে 7 কোটি 8 কোটি ডেটা তারা করে ফেলবেন, মানে ঠিকঠাক করে অর্গানাইজ করে ফেলবেন। তাহলে সেক্ষেত্রে এই প্রশ্নটা ওঠে না। অথচ এটা নিয়ে করে যাচ্ছেন তারা। 3টে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, 1 অকারণ হয়রানি, ভোটাধিকার সংকোচনের আশঙ্কা, আর কেন্দ্রীয় সংস্থার হস্তক্ষেপ। আচ্ছা, আপনি ভাবুন, এই যে বাংলাদেশ হাইকমিশনের সামনে যে ঘটনাটা ঘটলো, নিশ্চিতভাবে পুলিশ ঠিক কাজ করেছে যে সেখানে সরিয়ে দিয়েছে। কিন্তু যদি আমি মনে করি বাড়াবাড়ি করেছে, সাধুদের উপর লাঠিচার্জ করার মতো অবস্থা ছিল না। আর অন্যান্য ব্যবস্থা পুলিশের হাতে ছিল, জলকামান ছিল, কিন্তু তাদের হাতে তারা লাঠি মেরে ওইভাবে যে করলেন, তাদেরকে 14 জনকে জেলে নিয়ে গিয়ে আবার পিসি চাইতে শুরু করলেন, এগুলো দরকার ছিল। সেটা অন্য বিষয়, আমি ওর মধ্যে যাচ্ছি না। তো ইলেকশন কমিশন একটা সেন্সিটিভ জায়গা, তার সামনে 30 দিন ধরে তারা 60 ঘন্টার কখনো অবস্থান ধর্মঘট করছেন, কখনো হল্লাগুল্লা করছেন, ইলেকশন কমিশনার বাইরে যেতে পারছেন না। একদম এমন অবস্থা হয়েছে, মনে পড়ে যাচ্ছে যে মাঝরাতে মুখ্য নির্বাচনী আধিকারিককে সজলদা গিয়েছিলেন, নিশ্চয়ই সজলদা আরেকটু মনে করিয়ে দেবেন যে মাঝরাতে সিইও কে পেছনের দরজা দিয়ে বেরোতে হয়েছিল। তাহলে এই অবস্থা যদি থাকে, তাহলে সেই রাজ্য পুলিশের উপর ভরসা করতে পারে? যেখানে এই রকম একটা ঘটনা, যদি আরো কিছু মারাত্মক কিছু হয়, কে দায়ী থাকবে? তখন এই তৃণমূলই তো বলবে নির্বাচন কমিশন গোটা বিষয়টাকে 40 জন মারা যাওয়ার কথা বারবার করে বলছে, এই গোটা দাঙ্গা বাঁধালো বা মারধরে একটা হাঙ্গামা বাঁধালো পশ্চিমবঙ্গে। আসলে একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা চলছে। আপনি দেখুন, স্বচ্ছ নির্বাচনের প্রতিশ্রুতি হচ্ছে একটা স্বচ্ছ ভোটার তালিকা, এটাই নির্বাচন কমিশন করতে চাইছে। এবং সেখানে একটা বিতর্ক, জাতীয় বিতর্ক তৈরি করবার, যেটা ইন্ডিজোটের মানে বক্তব্য যে ভোট চুরি ইত্যাদি, যেটা তো আস্থার সংকট তারা তুলে ধরবার চেষ্টা করছে। এবং সেই আস্থার সংকটে এমন জায়গায় তারা নিয়ে যেতে চাইছে যেখানে নির্বাচন কমিশনের উপর লোকজন খেপে যায়। তাহলে নির্বাচন কমিশন এই মুহূর্তে তাদের হাতে কি করার আছে? যে গোটা একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, নির্বাচন কমিশন মানে ইচ্ছা করে বিজেপিকে জেতানোর জন্য আমি তার, সুতরাং সেইখানে দাঁড়িয়ে তাদের তো কেন্দ্র বাহিনীর হস্তক্ষেপ নিতেই হবে। সমস্যা হচ্ছে রবীন্দ্রনাথ বাবু যেটা বলছিলেন না এআই নিয়ে, এআই এর প্রযুক্তিগত যেমন লাভ আছে তেমনি প্রযুক্তিগত কিছু সমস্যা আছে, সেই দিকটা দেখার প্রয়োজন আছে। ধরুন, এআইকে দেওয়া হলো যে দাস পদবি, যেটা সব থেকে বেশি বাদ গেছে, দাস পদবিতে ম্যাপিং করতে দিল। এই দাস পদবির তার ভিতরে কিন্তু আর ঢোকার এআইয়ের ক্ষমতা নেই, কারণ এআইকে যেটা স্পেসিফিক চাওয়া হবে সেইটুকুই এআই দেখবে। এবার দাসের ভিতরে হতেই পারে কেউ, ধরুন মৃণাল কান্তি দাস আর মৃণাল দাস, ও কিন্তু দাস ধরে কান্তি থাকলে বাদ দিয়ে দেবে।
এই যে সমস্যা, এই সমস্যাটা এআই করতে গেলে হবে। সুতরাং আচ্ছা, এই AI সমস্যাটা তাহলে আপনি বলছেন চাইলে নির্বাচন কমিশন দূর করতে পারতো, এই নিশ্চয় পারতো। এটা এআই দিয়ে এইভাবে রাতারাতি করে ফেলা তো দরকার ছিল না, সময় নিয়েই করা যেত। খুব সময় নিতে হবে। আমি আপনাকে বলি 7 কোটি মানুষ ফর্ম ফিল আপ করলেন, 7 কোটি মানুষ ফর্ম জমা দিলেন, 7 কোটির হিসেব নিকেশ হয়ে গেল এই কমাসে, 1 মাসে বোধহয় সম্পূর্ণ হয়ে গেল। আপনি বলছেন এরপরে এই যে 1 কোটি 1 কোটি মানুষকে ডাকা হবে, সেটা কেন এরম এত তাড়াহুড়ো করার কি দরকার আছে? আরে আপনারা অপেক্ষা করুন না, গোনাটা তো নিশ্চিন্ত সম্পূর্ণভাবে হয়েছে। এই যে আপনাদের একজন নেত্রী বললেন যে আমার বাড়ির লোকের নাম নেই, সেটা কেন নেই সেটা বোঝানো হয়েছে। একটু সংশোধন আছে, সেটা হচ্ছে যে 1,67,00,000 যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে, কমিশন বলছে সবাইকে ডাকা হবে, তার কোনো মানে নেই। তাহলে তো হয়ে গেল, আরো বাদ দিলাম। সবাইকে ডাকা হবে, এটা ভাবার কোনো জায়গাই নেই। বলেছি ওই জন্য এবং একটু সজলদাকে বলি, প্রথম পর্যায়ে তাদেরই ডাকা হয়েছে আনম্যাপড ভোটারের সংখ্যা 32 লক্ষ, যাদের নিজের বা নিকটাত্মীয়ের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই। এবার আমার বক্তব্য হচ্ছে যে এআই এর সমস্যা নয়, আসল সমস্যাটা তৃণমূলের। আসল সমস্যাটা হচ্ছে তৃণমূল চায় ভুতুড়ে ভোটারদের ভোটার লিস্টে বাঁচিয়ে রাখতে হবে। ভোটার লিস্টে বাঁচিয়ে রাখতে পারলে তবে মৃত ভোটারদের ভোটগুলো তারা ছাপ্পা ভোটে কাজে লাগাতে পারবে। এটা বাংলার না বাচ্চা ছেলেরাও বোঝে। আপনারা যতই চিৎকার চেঁচামেচি করবেন, তত আপনাদের নেকেট চেহারাটা মানুষের সামনে প্রতিনিয়ত চলে আসবে। আপনারা একটা কথার উত্তর দিন, আপনারা যদি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, আজকে এই যে নির্বাচন দপ্তর, এই নির্বাচন দপ্তরটা পুরোপুরি 144 জনের ভেতরে। আপনারা দলের লোকেরা অফিসিয়ালি সেই আইনটাকে আপনারা প্রতিদিন ভাঙছেন, ইচ্ছাকৃত ভাঙছেন, ওকে পুলিশ নীরবে দেখছে। আমার যা অবস্থা লাগছে, এরপর মনে হয় থানাগুলোকেও নিরাপত্তা দিতে হয়তো সেন্ট্রাল ফোর্স নিয়োগ করতে হবে। কারণ আজকে রাজ্যের হসপিটাল, সেটাকে পাহারা দিতে সেন্ট্রাল ফোর্স লাগে। এখন নির্বাচন কমিশনের দপ্তর, তাকেও পাহারা দিতে সেন্ট্রাল ফোর্স লাগছে। মানুষ কিন্তু বাংলাকে দেখে হাসছে। শুধু গদি বাঁচানোর জন্য যে নির্লজ্জ চেষ্টাটা আপনারা চালাচ্ছেন, আলটিমেটলি সেটা সফল হবে না। কিন্তু বাংলার কাছে একটা ব্যঙ্গাত্মক। সজল ঘোষ বলছেন যে তৃণমূল কংগ্রেস চায় ভুতুরে ভোটারগুলোকে ভোটার তালিকায় রাখতে। আমি বলছি নির্বাচন কমিশন ভুতুরে ভোটারকে একেবারে ভোটার তালিকা থেকে ঝেড়ে ফেলতে কতটা সদিচ্ছা রয়েছে, এই প্রশ্নটা উঠবে। তার কারণ যে বিএলওরা এই ভুতুরে ভোটারের ঝাড়াই বাছাইয়ের কাজ করছে, তাদের নিরাপত্তার ভারটা আপনি পুরোটা রাজ্য প্রশাসনের ওপর অত্যন্ত আস্থা প্রকাশ করে ছেড়ে দিচ্ছেন। সিইওর জন্য আপনি ব্যবস্থা করছেন, অত্যন্ত ভালো কাজ করছেন ওয়াই+ সিকিউরিটি কাজ, তার কারণ তিনি এবং তার অফিসের নিরাপত্তার প্রাধান্য পাওয়া উচিত, কোনো সংশয় নেই। আমি বলছি সেই রকম চাপের মধ্যে প্রতি মুহূর্তে হামলা, হুমকির হুঁশিয়ারি, কিন্তু আপনারা অভিযোগ করেছেন, তাহলে তাদের নিরাপত্তার দায়িত্বটা কেন না জাতীয় নির্বাচন কমিশন নেবে না? আমি এই প্রশ্নে আসবো, কিন্তু তার আগে আজকে শুরু হয়েছে এসআইআর এর শুনানি পর্ব। প্রথম দিন রাজ্য জুড়ে 294টি বিধানসভা কেন্দ্রে হয়েছে। প্রথম দিনের ছবিটা এক নজরে এবার আপনাদের সামনে। খসড়া তালিকা প্রকাশের 11 দিনের মাথায় শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হলো এসআইআর এর শুনানি। শহর থেকে জেলা হিয়ারিং এর জন্য শুনানি কেন্দ্রগুলিতে লাইন পড়ছে ভোটারদের। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে শুনানিতে ডাকা হবে 32 লক্ষ ভোটারকে। নো ম্যাপিং এ থাকা ভোটারদের প্রথমে ডাকা হচ্ছে। 2002 এর তালিকায় যাদের যোগসূত্র মেলেনি তাদেরই প্রথমে ডাকা হচ্ছে। এছাড়া যাদের নামের বানান ভুল রয়েছে ডাকা হচ্ছে তাদেরও। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের নতুন ভবন, বেশ কয়েকজন অসুস্থ বয়স্ক তারা এসছেন হিয়ারিংয়ে। এবং কি কারণে তারা এসছেন? 2002-তে তাদের নাম ছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের ডাকা হয়েছে, এমনটাই তাদের বক্তব্য। অন্যদিকে দেখা যাচ্ছে বেশ কয়েকজনের নামের বানানের ভুল রয়েছে, সেই নামের বানানের ভুলের জন্যই কিন্তু তাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তবে হিয়ারিং পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বিতর্ক। নিজের কেন্দ্রে অনেক ভোটারের নাম বাদ যাওয়ায় চক্রান্ত দেখছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। যেটা বিজেপি ঠিক করে দিচ্ছে, যে টার্গেট, সেটাই ফুলফিল করার চেষ্টা করছেন এই নির্বাচন কমিশন। আমরা বাংলার মানুষের জন্য লড়াই করছি, একটা বৈধ ভোটারের নাম আমরা কাটতে দেবো না। নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশন যা বাদ দেওয়ার দেবে। আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে এসআইআর এ সহায়তা করা, ভোটে লড়াই করা। আমরা ভোটে লড়াই করব, একটা নাম বাদ না গেলেও বিজেপি জিতবে। এসআইআর এর শুনানিতে ডাক পড়েছে জনপ্রতিনিধিদের বাড়ির লোকজনেরও। বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের 90 বছর বয়সী মা, 2 চিকিৎসক পুত্র এবং বোনকে হাজিরা দিতে হবে শুনানিতে। শুনানিতে ডাকা হয়েছে পূর্ব বর্ধমানের খণ্ড ঘোষের তৃণমূল বিধায়কের মা, ভাই ও ভাইয়ের স্ত্রীকে। শুনানিতে ডাকা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও। দুর্গাপুরের বাসিন্দা 84 বছরের সুবর্ষণ সাহা কেন্দ্রীয় সরকারি সংস্থা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কাজ করতেন। অবসরের 21 বছর পর তার ডাক পড়েছে এসআইআর এর শুনানিতে। নাম আছে আপনার? হ্যাঁ সব আছে।
আরে আমি 2002 কি যতগুলো ভোট হয়েছে অতগুলো সবগুলো দিয়েছি, দরকার নেই আমি ভোট দেবো না। হিয়ারিংয়ে নোটিশ পেয়েছেন বোলপুরের বাসিন্দা বিপুল রঞ্জন সাহা, তার স্ত্রী এবং কর্মসূত্রে জাপানে থাকা 2 ছেলে। আমার ছেলেটা থাকে বাইরে, বিদেশে থাকে, জাপানে, যার ফলে ওদের ডেট দিয়েছে 2 তারিখে, কিন্তু ওখানে টিকিট পেয়েছে 5 তারিখের, এখানে আসতে 7 তারিখ হবে। এখন এইটা যাতে 7 তারিখ করা হয় সেই ব্যাপার নিয়ে জানতে এসেছি যে হবে কি হবে না। কোচবিহারের বাসিন্দা অস্মিতা বল বেঙ্গালুরুতে পড়াশোনা করেন। হিয়ারিংয়ে ডাক পেয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে এসেছিলেন, কিন্তু চাওয়া হয়েছে মাধ্যমিক পাশের সার্টিফিকেট, যা কলেজে জমা থাকায় সমস্যায় পড়েছেন ছাত্রী। যেগুলো আমার এডুকেশনাল সার্টিফিকেট কিছু কিছু দেওয়া হচ্ছে, ওগুলো অ্যাকসেপ্ট করছে না। ওগুলো আমার যেখানে আমি পড়ি ব্যাঙ্গালোরে, ওখানে রাখা আছে, কলেজে জমা। শুনানির শেষে 14 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল, সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।